ভাই গত কয়েকদিন ধরে আমি TikTok, YouTube, Facebook যেখানেই যাই সেখানেই কেউ না কেউ হয়তোবা এই ফোনটাকে ভাঙতাছে, কেউ রান্না করতেছে, কেউ সিদ্ধ করতাছে, কেউ ছাদ থেকে ফালায় দিচ্ছে। মানে চারিদিকে জাত একটা অবস্থা। এখন একটা কোম্পানি তাদের ফোন ডেফিনিটলি তারা মার্কেটিং এ করার জন্য আসলে যা ইচ্ছা তাই করাইতে পারে এবং এগুলো যারা করতেছে তারা মোস্টলি আসলে নন টেকি পারসন, লাইক তারা ইনফ্লুয়েন্সার এবং তারা একটা স্মার্টফোনকে আসলে সামহাউ মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতেছে এবং ইট ইজ টোটালি ফাইন বিকজ এখন মানুষের অ্যাটেনশন আসলে গ্র্যাব করা অনেক কঠিন, যে কারণে বিভিন্ন ভাবে আসলে ক্রিয়েটিভলি ফোকাস করে তাদের অ্যাটেনশন নিতে হচ্ছে যে মার্কেটে আসলে Oppo A5 Pro ফোনটা আসছে। তবে আমি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন টেকনিক্যাল পারসন আছে যারা লাইক যারা আসলে টেক নিয়ে কাজ করে, তারাও কিন্তু এই ট্রেন্ডে আসলে গা ভাসিয়েছে এবং তারা আসলে বিভিন্ন ভাবে এটাকে আসলে টেস্ট করাচ্ছে। দ্যাট ইজ অলসো ফাইন বিকজ তারা আসলে ট্রেন্ডটাকে ফলো করতে পারে, একটা স্মার্টফোনকে টেস্ট করতে পারে। তবে এর টেকনিক্যাল দিক নিয়েও তো আসলে আমাদের কথা বলা উচিত। লাইক একটা ফোন তো মানুষ কিনবে, কিনে তার আসলে মানে ইউজেস কেসটা কি, লাইক এখন যে অবস্থা সোশ্যাল মিডিয়াতে দেখলে বা চারিদিকে দেখলে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপকামিং যে স্মার্টফোন আছে সেই ট্রেন্ডটা হতে যাচ্ছে লাইক আমরা ফোন কিনে এরপরে রান্না করব বা বিভিন্ন জায়গায় আমার ওয়ালপেপারে ফুটাবো বা আমি এটা দিয়ে আসলে মানুষের সাথে মারামারি করব। মানে স্মার্টফোনের ফিউচারকে আসলে এটা হতে যাচ্ছে নাকি যেটা আছে লাইক আমরা একটা ফোন আসলে ডেইলি লাইফে ব্যবহার করব, সেটা আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করব, অফিসিয়াল কাজকর্ম করব, কথাবার্তা বলবো, এন্টারটেইনমেন্ট পারপাসে ব্যবহার করব বা হয়তো গেমিং করব। আমার কাছে মনে হয় পার্সোনালি যে এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে এইটা আসলে স্মার্টফোনের ফিউচার না, এইটা জাস্ট একটা গিমিক। স্মার্টফোন গুলো আসলে চাইতেছে অ্যাটেনশন গ্র্যাব করার এবং একটু আপসেলিং করার। যারা নন টেকি পার্সন আছে তারা এটাকে উদ্বুদ্ধ হয়ে কিনবে, বাট টেকনিক্যাল পার্টটা আসলে দিন শেষে তারা ব্যবহার করবে, লাইক ফোন ইউজেস ক্ষেত্রে যেগুলো আমরা এখন করতেছি সেগুলোই তারা করবে। সো ডেফিনেটলি তাহলে যেহেতু মার্কেটে A5 Pro আসলো, এটার একটা জেনুইন রিভিউ কিন্তু আপনাদের দরকার যারা মূলত ফোনটা কিনতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি কন্টেন্ট দেখে হয়তো মজা পাচ্ছেন, আনন্দ করতেছেন, দেখলেন হ্যাঁ ভালো একটা ফোন আসছে মার্কেটে, ওকে দ্যাটস ফাইন। বাট যখন আপনি প্রোডাক্টটা কিনতে যাবেন তখন কিন্তু আপনার জেনুইনলি জানা উচিত যে এটার আসলে টেকনিক্যাল পার্টে কি কি মিসিং আছে, কি কি জায়গায় তারা আসলে কম্প্রোমাইজ করছে আর কি কি জায়গায় ভালো করছে। তাহলে কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে আপনার জন্য আসলে এই ফোনটা আদৌ ঠিক আছে কিনা, নাকি যারা আসলে ছাদ থেকে ফালাবে তাদের জন্য এটা ঠিক আছে। সো ফার্স্ট অফ অল ডিজাইনের কথা যেটা বলছিলাম, ডিজাইনে আসি যে এই ফোনটার ডিজাইনটা ডেফিনেটলি খুবই সুন্দর। এখনকার ফোন একটা বক্সিয়ার ডিজাইন এবং খুব সুন্দর আসলে একটা মডার্ন ডিজাইন হইতে হবে, সেটা ডেফিনেটলি এটা অফার করতেছে। এটা যে ফ্রেমটা আছে খুবই একদম ফ্ল্যাট টাইপের, চার কোনা, খুবই ডাল, মানে এই জায়গায় ডিজাইনের জায়গায় আমার এটা খুব ভালো লাগছে। পিছনে যে ফিনিশটা দেখতে পাচ্ছেন এটা ইকো লেদারের একটা ফিনিশ এবং যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন সেটা ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে আসলে অ্যালাইন করছে। ডিজাইন ওয়াইজ আমি এই ফোনটাকে খুবই ভালো বলবো এবং এই ফোনটা যে ডিউরেবল সেটা নিয়ে সবাই তো আপনারা কম বেশি ভিডিও দেখছেন, প্রথমে বকবক করলাম ওটা নিয়েই। এখানে কিন্তু IP69 এর রেটিং রয়েছে। তবে একটা জিনিস বলি, এখানে একটা লুপ হোল আছে, সেটা হচ্ছে এই ফোনটা যখন আপনি কিনবেন তখন সামহাউ যদি এটার আপনি লিকুইড ড্যামেজ করেন বা আপনি সাপোজ পানির মধ্যে নিলেন, এটাতে পানি ঢুকলে কিন্তু কোম্পানি আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে না, কিন্তু তারা এটা নিয়ে মার্কেটিং করতেছে যে আপনি পানির মধ্যে ঢুকান, ফ্রিজিং করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যাঁ, এখন ইনকেস সাপোজ আপনি এটা ব্যবহার করলেন, ব্যবহার করতে যে সামহাউ পানি ঢুকে গেল, তখন কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন না। সো যত এটা নিয়ে আসলে মার্কেটিং হচ্ছে, অ্যাকচুয়ালি আপনি অ্যাজ এ কনজিউমার হিসেবে ওইটা কিন্তু আপনার জন্য কাজের হচ্ছে না। হ্যাঁ, সার্টেন জায়গায় কাজের হচ্ছে, বাট আমি যে অর্থে বলতেছি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো সেই জায়গাটা বাদ দিয়ে আমি যদি বলি ডিজাইনের কথা, হ্যাঁ এটা ঠিকঠাক আছে, এই জায়গায় আমার কাছে কোনো কমপ্লেইন নাই। সো এখানে একটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে Oppo যে বক্সটা এখানে আসলে আপনাদেরকে প্রোভাইড করতেছে তার মধ্যে চার্জিং অ্যাডাপ্টার, কেবল এবং কভার কিন্তু রয়েছে। সো টোটালি একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন, সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার এবং ডেফিনেটলি থ্যাঙ্কস ফর দ্যাট। এখন আসে এই ফোনটা ডিসপ্লেতে, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা IPS প্যানেল, যেখানে সর্বোচ্চ 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তো এখানে রিফ্রেশ রেটের ব্যাপারটা না, এখানে অনেকেই দেখলাম আমি যে কমপ্লেইন করতেছে যে এখানে শুধুমাত্র 720p রেজুলেশন রয়েছে। সো আমার কাছে এটা নরমালি ব্যবহার করতে যে এটা আসলে কমপ্লেইন মনে হয়নি। লাইক 720p রেজুলেশনের জন্য যে ডিসপ্লেটা দেখতে খারাপ লাগতেছে বা ভিউইং এক্সপেরিয়েন্স খারাপ আছে তা নয়, এবং আমি দেখলাম এটা ব্রাইটনেসে কিন্তু খুবই পারফেক্ট আছে, লাইট প্রপার লাইটেও কিন্তু এটা খুব ভালোভাবে দেখা যায়। তবে কমপ্লেইনটা যে জায়গায়, সেই জায়গাটা আসলে মিস করে যাচ্ছে অনেকেই, সেটা হচ্ছে যে ভাই এই যে 24,000 টাকা বাজেটে এই ফোনটা কিনতেছেন, সেই বাজেটে ডেফিনেটলি আপনি একটা অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করতেই পারেন। এলসিডি প্যানেলটা আসলে ডেফিনেটলি এই জায়গায় মানতে আমার পার্সোনালি কষ্ট হচ্ছে। এখন তাদের হয়তো জায়গায় তারা সামহাউ ম্যানেজ করতে পারেনি, দিতে পারেনি, এটা তাদের এক্সপ্লেনেশন তাদের কাছে আছে। বাট আমার কাছে মনে হয় যে যারা আসলে ফোনটা কিনবে তারা অনেকেই মিডিয়া এনজয় করার জন্য কিনবে, লাইক টিকটক ভিডিও দেখা, ইউটিউবের ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এটা সেটা ব্যবহার করবে। সো সেই জায়গায় ডেফিনেটলি একটা অ্যামোলেড প্যানেল হইলে এইটার থেকে আরো অনেক গুণে এক্সপেরিয়েন্সটা বেটার হইতো। এখন একটু ফোনটার পোর্টস এন্ড বাটন আপনাদেরকে একটু দেখাই দিই। এটার বটমে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে, যেখানে আপনারা 45 ওয়াট পর্যন্ত
ফাস্ট চার্জ করতে পারবেন। সো এটা একদম টপ নচ লেভেল একটা ফিচার তারা প্রোভাইড করছে এবং স্মার্টফোন ব্যবহার করতে গেলে আমাদের দ্রুত চার্জ করা খুবই প্রয়োজন এবং সেটা কিন্তু এখানে আছে। ডেফিনেটলি থ্যাঙ্কস ফর দ্যাট। এবং এখানে কিন্তু স্টিরিও স্পিকার আছে, এটা দারুণ একটা ব্যাপার। এটা সাউন্ড কোয়ালিটিও ভালো আছে এবং ডান পাশে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, যেটা পাওয়ার বাটনের সাথে ইমবেড করা, আর ভলিউম বাটন। তবে উপরে এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। তো এইখানে একটা জিনিস দারুণ ভাবে মিসিং। লাইক এই বাজেটে যারা ফোন কিনবে তারা তো ডেফিনেটলি হয়তো কথাবার্তা বলবে। সো কথাবার্তা বলতে গেলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দরকার, স্পেশালি যারা আসলে নয়েজ এরিয়াতে থাকে, লাইক যারা ঢাকা শহরে থাকে, যারা আসলে আউটডোরে কথাবার্তা বলবে, কেউ হয়তো মার্কেটিং এ কাজ করে, কেউ হয়তো আসলে অনেক প্রচুর বাইরে থাকে, তখন কথা বলতে গেলে এই ফিচারটা কিন্তু সে ডেফিনেটলি মিস করবে। বিকজ এটা দিয়ে যখন আপনি কথা বলবেন, অপর পাশের মানুষ কিন্তু ভাই প্রচুর শব্দ শুনতে পারবে। সো এই নয়েজ ক্যান্সেলিং মাইকটা কিন্তু ভাই খুবই সিম্পল একটা জিনিস। এইটা যদি তারা ইমপ্লিমেন্ট করতো তাহলে এই জায়গায় অ্যাজ এ কনজিউমার হিসেবে আসলে দারুণ একটা উইন হইতো এবং এটা ভেরি সিম্পল একটা জিনিস, বাট এখানে আসলে মিসিং করতেছে, যেটার জন্য আমার আসলে বেশি খারাপ লাগছে। এখন আসি ফোনটার মেইন পার্টে, সেটা হচ্ছে যে এটার পারফরমেন্স কেমন হবে। এটাকে কিন্তু পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 6s Gen 1 প্রসেসর, যেটা একটা 4G প্রসেসর এবং এর সাথে কিন্তু 8GB র্যাম রয়েছে এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। সো UFS স্টোরেজ টাইপ এখানে বাজেট হিসেবে আপনি কম বলতে পারেন, আবার এটা প্রসেসরেও কিন্তু এর থেকে বেশি সাপোর্ট করে না। সো তারা চাইলেও কিন্তু এর থেকে বেশি এখানে দিতে পারছে না। সো এই জিনিসটা এখন নরমালি ব্যবহার করতে গেলে লাইক এখন কিন্তু আপনি ভাই আসলে কোনো প্রবলেম ফেস করবেন না, খুবই ভালোভাবে চলবে। এবং এখানে কিন্তু ColorOS 15 চলতেছে, যেটা Android 15। তো আমি কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় আসলে এই তথ্যটা পাইনি যে তারা আসলে আর কোনো মেজর ওএস আপগ্রেড সাপোর্ট এটাতে দিবে কিনা। তবে লং টাইম ব্যবহার করতে গেলে কেমন হবে এখন আমি জানি না। তবে অ্যাজ এ স্পেসিফিকেশন হিসেবে যদি আমি বলি তাহলে আসলে খুব বেশি ভালো হবে না। লাইক যদি আপনি চিন্তা করেন 3, 4, 5 বছর ব্যবহার করবেন, তবে এখানে এখন ব্যবহার করতে গেলে খুবই স্মুথ আছে। লাইক নরমালি যেসব কাজকর্মগুলো করি সেটা আসলে খুবই ভালো আছে। তবে নরমালি কাজকর্ম করা ছাড়াও কিন্তু এই বাজেটে যখন একটা মানুষ ফোন কিনতেছে তখন তার হয়তো একটু গেমিং করার পসিবিলিটি থাকতে পারে। সেই ক্ষেত্রে আসলে খুব বেশি একটা মজা এখানে আপনি পাবেন না, কারণ এই যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে খুব বেশি পাওয়ারফুল না। এবং এখানে কিন্তু আমি এটা গেম টেস্ট করে দেখছি, 1 ঘন্টায় এখানে 10% ব্যাটারি ড্রপ করছে। সো সেটা খুবই ভালো একটা ব্যাপার। তবে এখানে সর্বোচ্চ পাবজিতে গ্রাফিক্স সাপোর্ট করছে স্মুথ হাই সেটিং পর্যন্ত, এবং এটা খেলতে গেলে ভাই প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ করে এবং জাইরোস্কোপটা আসলে প্রপারলি কাজ করে না। সো এই গেমিং এর এক্সপেরিয়েন্সটা আসলে খুব বেশি ভালো না, যদিও খুব বেশি হিটিং হয়নি, বাট প্রসেসরটা আসলে অত বেশি পাওয়ারফুল না, স্টেবল না, যে কারণে আসলে এইটাতে গেমিং এর এক্সপেরিয়েন্সটা ভালো হয়নি। এখানে একটা জিনিস বলতে পারি যে ভাই গেমিং করার জন্য আসলে যখন আপনি এই বাজেটে অফিসিয়াল ফোন কিনতেছেন, সেক্ষেত্রে মোস্ট অফ দা ফোন আসলে এখানে ভালোভাবে আসলে কম্পিট করতে পারে না বা ভালোভাবে আসলে আপনাকে সাপোর্ট দিতে পারে না। এক্ষেত্রে আনঅফিসিয়াল ফোনগুলো আসলে বেটার অপশন যারা আসলে গেমিং কে প্রায়োরিটি দিতে চান। তবে নরমালি ডে টু ডে লাইফ ব্যবহার করতে গেলে এটা খুবই স্মুথলি চলে এবং 90 হার্টজের যে প্যানেলটা আছে সেটা কিন্তু ভালো একটা সাপোর্ট আপনাকে দিচ্ছে। লাইক কম বাজেটের ফোন কিনতে গেলে এই জিনিসটা আমরা দেখি যায়, লাইক 10-12 হাজার টাকার ফোনে 120 হার্টজের ডিসপ্লে দিচ্ছে, বাট সেইগুলো আসলে ওই পরিমাণে পোটেনশিয়ালিটি আসলে আপনাকে দিতে পারবে না। তবে এইটা 90 হার্টজের যে পোটেনশিয়ালিটি লাইক ব্যবহার করতে গেলে যে স্মুথনেস, সেটা এখানে আমি পেয়েছি, যে এই জায়গায় ডে টু ডে লাইফ ব্যবহার করতে গেলে এটা খুবই ভালো একটা ফোন হবে। আচ্ছা, একটা ফোনের ডিজাইন পারফরমেন্স ছাড়াও কিন্তু বর্তমানে ক্যামেরাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে অনেকেই, এবং ক্যামেরার জন্য কিন্তু অনেকে এখন ফোন কিনে থাকে। সো এখানে পিছনে 2টা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, তবে তার মধ্যে একটা হলো মেইন সেন্সর, কাজের সেন্সর, যেটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো নরমালি এখানে আমরা আসলে একটা আল্ট্রা ওয়াইড সেন্সর এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, এখানে আমি জোর করে বলতেছি না যে একটা আল্ট্রা ওয়াইড সেন্সর আমাকে দিতেই হবে, আপনারা না দেন সেটা সমস্যা না। তবে মেইন সেন্সরে কিন্তু ওআইএসটা নাই। সো ওআইএসটা না থাকার কারণে স্টেবিলিটি ভিডিওতে ইস্যুস আছে। লাইক যখন আপনি ছবি তুলবেন, লো লাইটে ছবি তুলবেন, বা যদি হালকা ফোনটা একটু শেক টেক হয়ে যায় ছবি তুলতে গেলে, সেক্ষেত্রে কিন্তু ছবিটা ব্লারি আসে। সো যে কারণে এখানে আমি আল্ট্রা ওয়াইডটা না পাইলেও এক্সপেক্ট করি যদি তারা ওআইএসটা দিত তাহলে কিন্তু এটা ভাই সোনায় সোহাগা হইতো। বিকজ তারা এই যে মেইন সেন্সরটা, সেটা একদম আমি বলবো যে 100% পোটেনশিয়ালিটিটা ব্যবহার করছে। লাইক ছবি তুলতে গেলে ডিজিটালি জুম পেয়ে যাচ্ছেন, ছবির কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন, যেটা এই এরকম বাজেটে আসলে অফিসিয়াল ফোনগুলোতে এরকম হয়ে থাকে। লাইক ছবি নরমালি দেখতে খুব ভালো আছে, তবে যখন জুম করবেন তখন দেখবেন যে প্রচুর পরিমাণ নয়েজ আছে, ডিটেইল লস করে। দিস ইজ ভেরি নর্মাল, এটা নিয়ে আসলে কমপ্লেন নাই। তবে যে জিনিসটা ভালো লাগছে, যেটা বলছিলাম, যে তারা আসলে পোটেনশিয়ালিটিটা ব্যবহার করছে। মেইনলি পোর্ট্রেট ছবি তুলতে গেলে এটাতে আপনি ডিজিটালি 2x জুম করে পোর্ট্রেট তুলতে পারতেছেন। তো এই জিনিসটা ভাই অনেক দামি দামি ফোনে অনেক ব্র্যান্ড দিচ্ছে না, আনঅফিসিয়াল ফোনেও আপনি পাবেন না অনেক দামি ফোনে। তবে এখানে তারা দিয়েছে, যে কারণে আমি এটা অ্যাপ্রিশিয়েট করবো ডেফিনেটলি, যে তারা আসলে পোর্ট্রেট তুলতে চান ব্যাকগ্রাউন্ড ব্লার করে, তারা একটা টাইট ফোকাল লেন্থ পেয়ে যাবেন। এবং ছবির ডিটেইল আসলে কম থাকলেও, নয়েজ বেশি থাকলেও, স্টিল বাজেট সেগমেন্ট হিসেব করলে আমি বলতে পারি যে এটা একটা ব্লেসিং আসলে এই বাজেটে ফোনের হিসেবে। এবং এখানে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, সেলফি ক্যামেরাতে আসলে ভাই একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। লাইক সেলফির কোয়ালিটি আসলে খুব বেশি ভালো না, এবং সেলফি ক্যামেরা শুধুমাত্র কিন্তু শুধু সেলফি
সেলফি তোলার জন্য আমরা ব্যবহার করি না, ভিডিও কলিং এর জন্য আমাদের কাজে লাগে। সো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করি লাইক যদি আরেকটু সেলফি ক্যামেরাটা বেটার করতো তাহলে ভালো হতো, বাট স্টিল যেটা আছে ইট উইল গেট ইউর জব ডান। ভিডিও করতে গেলে এখানে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত আমি ভিডিও করতে পারছি, তবে ওপোর ওয়েবসাইটে আমি দেখলাম যে তারা বলতেছে ইআইএস ওআইএস দিয়ে 4K 30 fps এ ভিডিও করা যাবে, বাট অ্যাকচুয়ালি আমি পাইনি। তারা আসলে ওখানে কিভাবে লিখছে বা কেন লিখছে আই ডোন্ট নো। তবে আমি এটা টেস্ট করতে যাই, ভিডিও করতে যাই, ফুল এইচডি বেশি ভিডিও করতে পারিনি। ভিডিও যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ডিটেইল নাই এবং অনেক বেশি শেকি, এবং এই বাজেটের ফোনগুলোতে আসলে ভিডিও অতটা ভালো হয় না। এখানে আমি বলতেও চাই না যে আপনাদের ভিডিও অনেক খারাপ, বিকজ এই বাজেটে কোনো ফোনে আসলে এতটা ভিডিও ভালো হয়ও না। তবে ইআইএস বা ওআইএস যদি থাকতো সেক্ষেত্রে ভিডিওটা আর একটু স্টেবল হইতো, সেই জায়গায় একটু কমপ্লেন ডেফিনেটলি আছে। আর সেলফিতেও কিন্তু ফুল এইচডি পর্যন্ত ভিডিও করা যায়, অ্যাজ ইউ ক্যান সি দ্য স্যাম্পল হিয়ার। তবে এই ফোনটা আরেকটা জায়গায় তারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করছে, লাইক বেস্ট লেভেলের করছে, এবং এই বাজেটে যারা ফোন কিনে তারা কিন্তু প্রচুর মিডিয়া কনজিউম করবে, সো তাদের ব্যাটারি ব্যাকআপটা ভালো দরকার। সো এখানে কিন্তু 5800 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যেটাকে সুপার ফাস্ট চার্জ করা যাচ্ছে 45 ওয়াট পর্যন্ত। সো ভাই এটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত, লাইক চার্জ আপনি শেষ করতে পারবেন না, একদিন তো পারবেন না, 1.5-2 দিন আপনি ব্যবহার করতে পারবেন। সো দারুণ ব্যাটারি ব্যাকআপ এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো ফাইনাল ভার্ডিক্টটা আসলে কি, ডিউরেবিলিটির দিকে আসলে এত বেশি ফোকাস না দিয়ে তারা আর কোন দিকে আসলে ইমপ্রুভ করলে অ্যাজ এ কনজিউমার হিসেবে আমাদের জন্য ভালো হয়। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যদি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতো, মেইন ক্যামেরা সেন্সরে যদি ওয়াইস থাকতো, এবং যদি একটা অ্যামোলেড ডিসপ্লে থাকতো। আরেকটা জিনিস আমি সাইড মেনশন করতে চাই, সেটা হচ্ছে সফটওয়্যারের ব্যাপারটা যদি তারা ক্লিয়ার করতো তাদের ওয়েবসাইটে তাহলে আরো পারফেক্ট হইতো। বাকি সব দিক থেকে কিন্তু ফোনটা খুবই ভালো আছে, লাইক তারা যেভাবে ডিউরেবল বিজ্ঞাপন করতেছে, যে ডিজাইনটা আছে সেটা খুবই ভালোভাবে এখনকার সময় কোপ আপ করতে পারে, দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ আছে। সো হ্যাঁ, অফিসিয়াল ফোন কিনতে গেলে আমাদের সবসময় আসলে আনঅফিসিয়াল ফোনের থেকে মিনিমাম 8-10 হাজার টাকা বেশি দিয়ে আসলে ওই স্পেসিফিকেশনটা আসলে এক্সপেক্ট করতে হয়। সো অ্যাজ এ অফিসিয়াল ফোন হিসেবে এটা ঠিক আছে, তবে যে জায়গা বললাম এই জায়গায় যদি আসলে একটু আরো ঝালাই দেওয়া যেত তাহলে আরো বেটার হইতো। আই হোপ যে ওপো তাদের নেক্সট সিরিজে এসে এই ব্যাপারগুলো আসলে দেখবে। সো এই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স ওপো A5 Pro নিয়ে। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে বা মতামত থাকলে সেটা ডেফিনেটলি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।